কিছু গল্প হয় রূপকথার মতো, আবার কিছু গল্প ট্র্যাজেডিকেও হার মানায়। মোহাম্মদ আশরাফুলের গল্পটা ঠিক সেরকমই। এটা শুধু একজন ক্রিকেটারের উত্থান আর পতনের আখ্যান না, এটা একটা গোটা জাতির স্বপ্ন দেখা আর সেই স্বপ্ন ভেঙে যাওয়ার এক জীবন্ত দলিল। বাংলাদেশের ক্রিকেটের আকাশে তিনি এসেছিলেন সবচেয়ে উজ্জ্বল এক নক্ষত্র হয়ে, যার আলোয় দেশটা আলোকিত হওয়ার স্বপ্ন দেখেছিল। কিন্তু সেই আলোই একসময় নিকষ কালো আধারে হারিয়ে গেল, পেছনে রেখে গেল শুধু দীর্ঘশ্বাস আর কিছু অমীমাংসিত প্রশ্ন। চলুন আজ তা সেই অবিশ্বাস্য যাত্রার গভীরে যাওয়া যাক। তো গল্পের শুরুতেই একটা প্রশ্ন চলে আসে, প্রতিভা থাকলে কি সব? ঈশ্বর প্রদত্ত ক্ষমতা কি একজন মানুষকে কিংবদন্তি বানানোর জন্য যথেষ্ট, নাকি সেই প্রতিভাকে বয়ে বাড়ানোর জন্য দরকার হয় ইস্পাত কঠিন মানসিকতা, শৃঙ্খলা আর সততার মতো কিছু গুণ? মোহাম্মদ আশরাফুলের জীবন আমাদের ঠিক এই প্রশ্নটার সামনেই দাঁড় করিয়ে দেয়। আর এর উত্তর খোঁজাটা শুধু ক্রিকেটের জন্য না, জীবনের জন্য খুব জরুরি। গল্পের শুরুটা হয়েছিল ঢাকার আর 10টা সাধারণ ছেলের মতোই। পাতলা ছিপছিপে গড়নের এক কিশোর, যার চোখে ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন আর কবজিতে ছিল যেন সাক্ষাৎ জাদু। ব্যাটের টাইমিংটা ছিল একেবারে প্রকৃতি দত্ত। সময়টা এমন যখন বাংলাদেশ ক্রিকেট বিশ্বমঞ্চে নিজেদের পরিচয় খুঁজছে, একের পর এক হেরেই চলেছে। দেশের মানুষ তখন একজন ত্রাণকর্তার অপেক্ষায়। ঠিক তখনই পাড়ার মাঠে খেলতে থাকা এই জহরাত এক স্থানীয় কোচের চোখে পড়ে যান। তিনি এই হীরা চিনতে মোটেও ভুল করেননি, আর সেখান থেকেই শুরু হয় তার বিস্ময় বালক হয়ে ওঠা সেই অবিশ্বাস্য যাত্রা। ভাবা যায়, যে বয়সে ছেলেরা স্কুলের গণ্ডি পেরোনোর কথা ভাবে, সেই বয়সেই তার গায়ে উঠেছিল জাতীয় দলের সবুজ লাল জার্সি। 2001 সালের এপ্রিলে মাত্র 16 বছর বয়সে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে তার অভিষেক হয়। এটা আসলে শুধু একটা অভিষেক ছিল না, ছিল একটা বার্তা। বাংলাদেশ ক্রিকেট এক নতুন যুগে পা রাখছে। আর এর মাত্র কয়েক মাস পরে এলো সেই মহেন্দ্রক্ষণ। 2001 সালে সেপ্টেম্বর মাস, নিজের 17তম জন্মদিনের ঠিক আগের দিন কলম্বোর মাঠে তিনি টেস্ট ক্রিকেটে পা রাখলেন। প্রতিপক্ষকে মুত্তাইয়া মুরলীধরনের মতো কিংবদন্তিতে গড়া পানির শক্তি শ্রীলঙ্কা দল। একজন অনভিজ্ঞ কিশোরের জন্য এর চেয়ে কঠিন পরীক্ষা আর কী বা হতে পারে? কিন্তু আশরাফুল তো এসেছিলেন ইতিহাস গড়তেই। আর সেই কঠিন পরীক্ষাতেই তিনি গোটা বিশ্বকে চমকে দিলেন। অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে যখন দলের বাঘা বাঘা ব্যাটসম্যানরা অসহায়ভাবে ফিরে যাচ্ছেন, তখন এই 17 বছরের কিশোর বুক চিতিয়ে লড়াই করলেন। খেললেন 114 রানের এক ঐতিহাসিক ইনিংস, আর হয়ে গেলেন বিশ্বের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান। এই একটা ইনিংসই তাকে রাতারাতি দেশের কোটি কোটি মানুষের আশার প্রদীপে পরিণত করে। তিনি আর শুধু একজন ক্রিকেটার রইলেন না, হয়ে উঠলেন বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয়। এরপর আন্তর্জাতিক মঞ্চে শুরু হয় আশরাফুলের জয়রথ। তার ব্যাটটা যেন হয়ে ওঠে বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণের এক একটা হাতিয়ার। তার আক্রমণাত্মক ব্যাটিং, নির্ভীক শট আর আত্মবিশ্বাসী হাবভাব ক্রিকেট বিশ্বকে জানিয়ে দিচ্ছিল এক নতুন তারকার আগমনী বার্তা। তিনি যখন ব্যাট করতে নামতেন, পুরো দেশ যেন একসাথে বলে উঠত, এবার কিছু একটা হবে। একটা সময় তো ছিলই যখন আশরাফুলের ব্যাট হাসলেই বাংলাদেশ জিতত। তার ক্যারিয়ার জুড়ে ছড়িয়ে আছে এমন সব ইনিংস যা আজও ক্রিকেট প্রেমীদের চোখে ভাসে। 2004 সালে ভারতের বিরুদ্ধে সেই মহাকাব্যিক 158 রানের অপরাজিত ইনিংসটাকে ভোলা যায়। যখন বাংলাদেশের ফলোঅনের লজ্জা প্রায় নিশ্চিত, তখন তার ব্যাট থেকে এসেছিল অবিশ্বাস্য এক প্রতিরোধ। কিংবা ধরুন 2007 বিশ্বকাপে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে প্রায় একাই হারিয়ে দেওয়া সেই 87 রানের ইনিংসটা। আর মজার ব্যাপার হলো, ওয়ানডেতে তার করা 3টা সেঞ্চুরির প্রত্যেকটাতেই বাংলাদেশ জিতেছিল। তিনি ছিলেন আসলেই বড় ম্যাচের খেলোয়াড়। চাপের মুখে জ্বলে ওঠাই ছিল তার স্বভাব। তবে সবকিছুকে ছাপিয়ে গিয়েছিল 2005 সালের কার্ডিফের সেই রূপকথার ম্যাচটা। রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, গ্লেন ম্যাকগ্রা, জেসন গিলেসপিদের নিয়ে গড়া সেই সময়ের অপ্রতিরোধ্য বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তাদের বিপক্ষেই আশরাফুলের সেই অবিশ্বাস্য সেঞ্চুরি। সেদিন তার ব্যাটের এক একটা শট ছিল যেন কবিতার মতো। এটা শুধু একটা জয় ছিল না, এটা ছিল ক্রিকেটের তথাকথিত পুচকে দল হিসেবে পরিচিত বাংলাদেশের বিশ্বমঞ্চে নিজেদের আগমনের সগর্ব ঘোষণা। আশরাফুল দেখিয়ে দিয়েছিলেন, সাহস আর প্রতিভা থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। পরিসংখ্যান হয়তো সব সময় পুরো গল্পটা বলে না, কিন্তু আশরাফুলের ক্ষেত্রে সংখ্যাগুলোও তার গুরুত্বের কথাই বলে। টেস্টে 2737 আর ওয়ানডেতে 3468 রান। এই রানগুলো এমন এক সময় করা যখন বাংলাদেশ দলের জয়ের চেয়ে পরাজয়ের পাল্লাই ছিল অনেক ভারী। দলের ব্যাটিং লাইন আপে তিনিই ছিলেন সবচেয়ে বড় ভরসার নাম। তাই তো বাংলাদেশের 5ম সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে ক্যারিয়ার শেষ করাটা তার অবদানেরই এক স্বীকৃতি। কিন্তু খ্যাতির চূড়ায় ওঠার পরই গল্পের মোড়টা যেন ঘুরে যায়।
উজ্জ্বলতম অধ্যায়ের পরই আসতে শুরু করে অন্ধকার। যে ছেলেটা ব্যাট হাতে দেশকে স্বপ্ন দেখাতেন, তার কাঁধেই তুলে দেওয়া হলো নেতৃত্বের গুরুভার। কিন্তু এই সম্মানই যেন হয়ে দাঁড়ালো তার পতনের প্রথম ধাপ। এখান থেকেই শুরু হয় তার জীবনের এক নতুন অধ্যায়, সন্দেহের অধিনায়ক। মাত্র 23 বছর বয়সে অধিনায়কত্ব পাওয়াটা ছিল নিঃসন্দেহে এক বিশাল সম্মান, কিন্তু এই গুরুদায়িত্ব পালনের জন্য যে পরিপক্কতার স্থিরতা দরকার ছিল তা হয়তো তখন তার ছিল না। নিজের ব্যাটিং ফর্মটাও পড়তে শুরু করে। অধিনায়ক আশরাফুল আর ব্যাটসম্যান আশরাফুলের দ্বন্দ্বে তিনি যেন হারিয়ে যেতে থাকেন। বাজে শট ফেলে আউট হওয়া, মাঠে ভুল সিদ্ধান্ত নেয়া আর দলের সিনিয়রদের আস্থা হারানো, সব মিলিয়ে সময়টা তার একদমই প্রতিকূলে যাচ্ছিল। গণমাধ্যমের তীব্র চাপের মুখে তিনি অধিনায়কত্ব হারান। সত্যি বলতে তার পুরো ক্যারিয়ারটাই ছিল এমন এক ধাঁধার মতো। একদিকে চোখ ধাঁধানো সব ইনিংস যা প্রায় একাই ম্যাচ জিতিয়ে দিত, যা দেখে মনে হতো তার চেয়ে বড় প্রতিভা আর নেই। আবার অন্যদিকে এমন সব হতাশাজনক আর দায়িত্বজ্ঞানহীন আউট যা ভক্তদের আর মিডিয়াকে বারবার হতাশায় ডুবিয়েছে। এই অবিশ্বাস্য উত্থান পতনই ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ট্র্যাজেডি। তিনি ছিলেন যেন এক বাঁধনহারা শিল্পী, যার খেয়ালিপনার কাছে কখনো কখনো দল বা পরিস্থিতি কোনোটাই গুরুত্ব পেত না। আর এরপরই এলো সেই নাটকীয় মোড়, যা আশরাফুলের গল্পকে স্রেফ একটা ব্যর্থতার আখ্যান থেকে এক জাতীয় ট্র্যাজেডিতে পরিণত করল। সালটা 2013, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল। ক্রিকেটের এই গ্ল্যামারাস টুর্নামেন্টই তার জীবনের সবচেয়ে কলঙ্কিত অধ্যায়ের জন্ম দিয়েছিল। ঢাকা গ্ল্যাডিয়েটর্স এবং চিটাগং কিংসের মধ্যকার একটা ম্যাচে তার বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ ওঠে। যে আশরাফুলকে দেশের মানুষ নায়ক হিসেবে জানত, তার নাম এমন এক ঘৃণ্য কাজের সঙ্গে জড়িয়ে পড়বে তা ছিল কল্পনারও বাইরে। পুরো দেশের ক্রিকেট অঙ্গনে যেন বিনা মেঘে বজ্রপাত হলো। যে ছেলেটা দেশের জন্য খেলতেন, তিনি কি দেশের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারেন? প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল সবার মনে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আশরাফুল নিজেই জাতির সামনে এসে দাঁড়ালেন, স্বীকার করে নিলেন তার ভুলের কথা। তার সেই স্বীকারোক্তি ছিল হৃদয় বিদারক, আর সেটাই ছিল তার ভাগ্যের চূড়ান্ত রায়। ক্যামেরার সামনে তার সেই অশ্রুসিক্ত মুখটা আজও দেশের মানুষের মনে গেঁথে আছে। একটা ভুলের কাছে তার হাজারো অর্জন যেন এক মুহূর্তে ধুলোয় মিশে গেল। নায়কের আসন থেকে তিনি মুহূর্তেই পরিণত হলেন খলনায়কে। এরপর যা হওয়ার ঠিক তাই হলো। তার স্বীকারোক্তির পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে। ট্রাইব্যুনালের রায় আসে 8 বছরের নিষেধাজ্ঞা আর জরিমানা। পরে আপিলের পর সেই শাস্তি কমে 5 বছর হলেও যে ক্ষতি হওয়ার তা হয়ে গিয়েছিল। এটা শুধু আশরাফুলের কেরিয়ারের পতন ছিল না, এটা ছিল পুরো দেশের ক্রিকেটের জন্যই এক অন্ধকারতম অধ্যায়। যে বিশ্বাস আর ভালোবাসা দিয়ে মানুষ ক্রিকেটকে আঁকড়ে ধরেছিল, সেই বিশ্বাসে এক গভীর ক্ষত তৈরি হলো। নিষেধাজ্ঞার পর শুরু হয় তার প্রায়শ্চিত্তের পর্ব। ক্রিকেটে ফেরার এক দীর্ঘ এবং খুব কঠিন লড়াই। যে খেলাটা ছিল তার জীবন, যে ব্যাটটা ছিল তার পরিচয়ের অংশ, সেই খেলাতেই ফেরার জন্য তিনি মরিয়া হয়ে ওঠেন। এটা শুধু মাঠে ফেরার লড়াই ছিল না, এটা ছিল সম্মান আর আত্মপরিচয় ফিরে পাওয়ার এক একাকী সংগ্রাম। নিষেধাজ্ঞার সেই কঠিন সময় পার করে 2016 সালে তিনি ঘরোয়া ক্রিকেটে ফেরেন আর 2018 সালে সব ধরনের ক্রিকেটে ফেরার অনুমতিও পান। বিপিএলও খেলেছেন, কিন্তু আগের সেই জাদুকরী আশরাফুলকে আর খুঁজে পাওয়া যায়নি। অবশেষে 2025 সালে জাতীয় দলের সহকারী ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হয়ে ক্রিকেটের সাথেই থেকে যাওয়ার সুযোগ পান তিনি। তার এই প্রচেষ্টাই এটাই প্রমাণ করে যে ভুলের পরেও তিনি ক্রিকেটকে ছাড়তে পারেননি। কিন্তু তার এই প্রত্যাবর্তন নিয়ে জনমত ছিল বিভক্ত, আর সত্যি বলতে আজও আছে। একদল মনে করেন মানুষ ভুল করে, আর শাস্তি শেষে তার দ্বিতীয় সুযোগ প্রাপ্য, কারণ তিনি দেশকে যা দিয়েছেন তা ভুলে যাওয়া ঠিক না। আবার অনেকেই মনে করেন দেশের সাথে বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা হয় না। তার উত্তরাধিকার বা লেগেসি তাই আজও একটা বিতর্কের বিষয়। তিনি কি একজন নায়ক যিনি ভুল করেছিলেন, নাকি একজন খলনায়ক যার অতীত অর্জনগুলো অর্থহীন? সব মিলিয়ে মোহাম্মদ আশরাফুল বাংলাদেশের ক্রিকেটের এক ক্লাসিক ট্র্যাজিক হিরো। ঠিক যেন গ্রিক ট্র্যাজেডির নায়কদের মতোই তার গল্পে মিশে আছে অসাধারণ প্রতিভা, গৌরবময় সব মুহূর্ত, আর নিজের ভুলেই সব হারানোর এক গভীর বেদনা। তিনি নায়ক হতে পারতেন, কিংবদন্তি হতে পারতেন, কিন্তু শেষ পর্যন্ত রয়ে গেলেন এক আক্ষেপের নাম হয়ে। তার জীবন থেকে সবচেয়ে বড় শিক্ষাটা বোধহয় এটাই। প্রতিভা হয়তো আপনাকে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে পারে, কিন্তু সেখানে টিকে থাকতে হলে দরকার শৃঙ্খলা, সততা আর দায়িত্ববোধ। এই গুণগুলোর অভাবেই এক সময়ের সেই বিস্ময় বালক হারিয়ে গিয়েছিলেন। তার গল্পটা আগামী প্রজন্মের ক্রিকেটারদের জন্য এক শক্তিশালী সতর্কবার্তা হয়ে থাকবে। আর সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এত বড় প্রতিভা থাকা সত্ত্বেও একজন খেলোয়াড় কিভাবে এমন ভুলের পথে পা বাড়াতে পারেন? এর পেছনে কি শুধু লোভ ছিল, নাকি খ্যাতির চাপ, নাকি ছিল সঠিক পথ দেখানোর অভাব?
এই প্রশ্নের উত্তর হয়তো লুকিয়ে আছে মানব চরিত্রের জটিলতার মধ্যেই, যে আমাদের চিরকাল ভাবাবে। মোহাম্মদ আশরাফুলের গল্পটা তাই শেষ হয়েও যেন শেষ হয় না।